ওয়েলকাম টু প্রেপনেট। তোমাদের সবাইকে আরেকবার জানাই স্বাগত, কারণ আমরা আজকে একটা নতুন সিরিজ শুরু করছি যেখানে একটা সাবজেক্ট ইন্ডিয়ান পলিটি বা সংবিধান বলতে পারো বা রাষ্ট্রবিজ্ঞান বলতে পারো। তো এই সাবজেক্টটা তোমাদের মধ্যে অনেকেই আছো যারা স্কুল বা কলেজ লাইফে পড়োনি, কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে সে ছোট পরীক্ষা হোক বা বড় পরীক্ষা হোক, এই একটা সাবজেক্ট থেকে কিন্তু মিনিমাম 5 to 6 মার্কসের কোশ্চেন আসে। তো এই সাবজেক্টটা যারা কোনোদিন পড়োনি তাদের ক্ষেত্রে আমি বলি যে আমরা সাবজেক্ট পড়তে এসেছি না, মানে আমরা পরীক্ষার জন্য পড়তে এসেছি, সরকারি চাকরি পাওয়ার জন্য পড়তে। তার মানে এই নয় যে সাবজেক্টটা নিয়ে আমরা রিসার্চ করছি বা মাস্টার ডিগ্রি করবো। অতএব আমাদের মাথায় রাখতে হবে যে পরীক্ষার জন্য যেটুকু দরকার বা যে পয়েন্টগুলো মনে রাখা দরকার, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে যেটুকু আমাদের মনে রাখা দরকার আমরা শুধু সেটুকুই পড়বো। কারণ আমরা এখানে কেউ রাষ্ট্রবিজ্ঞান বা ইন্ডিয়ান পলিটি নিয়ে রিসার্চ বা মাস্টার ডিগ্রি করবো না, আমাদের দরকার সরকারি চাকরিটা পাওয়া। তো এই সরকারি চাকরি পেতে গেলে আমাদের যেটুকু দরকার সেটুকু পড়ি। চলো শুরু করি আজকের টপিক। এবং তোমাদের যদি এরকম আরো টপিক দেখার দরকার পড়ে তো ডেফিনেটলি তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং আর কি কি বিষয়ে জানতে চাইছো আমাদেরকে কমেন্ট করবে। তো চলো আজকে আমরা শুরু করছি ভারতের ইন্ডিয়ান পলিটির যে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট, এখান থেকে বহু প্রশ্ন আসে, সেটা হচ্ছে জুডিশিয়ারি সিস্টেম ইন ইন্ডিয়া, তার মানে বিচার ব্যবস্থা। তো আমরা দেখেছিলাম যে বিচার ব্যবস্থাটা হচ্ছে আমাদের যে গণতন্ত্রের যে তিনটে পিলার, সেই তিনটে পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা। ঠিক আছে, তো এর স্ট্রাকচারটা কি আমরা প্রথমে বুঝবো, তারপরে কোন কোন পয়েন্টগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা যদি আমাদের কাছে থাকে ক্লিয়ার, অবশ্যই তাহলে কিন্তু চাকরির পরীক্ষার প্রশ্নগুলো আশা করি তোমরা সবাই ক্লিয়ার করে নিতে পারবে। তো ফার্স্ট আমরা দেখি যে স্ট্রাকচার অফ আওয়ার জুডিশিয়ারি সিস্টেম, মানে আমাদের যে বিচার ব্যবস্থা তার স্ট্রাকচারটা কিরকম। তো তার স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি যে একটা পিরামিড আকার বলতে পারো বা একটা স্টেপ বাই স্টেপ বলতে পারো। সবার উপরে থাকে হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট, দেন হাই কোর্ট, তারপরে ডিস্ট্রিক্ট কোর্ট, সিনিয়র সিভিল কোর্ট, সিভিল জাজেস কোর্ট এন্ড স্মল কোর্ট। তার মানে আমরা দেখেছিলাম যে এইভাবে আমাদের টোটাল বিচার ব্যবস্থাটাকে সাজানো আছে ধাপে ধাপে। তো এই স্ট্রাকচারটা তোমরা একটু মাথায় রাখো, খুব ইম্পর্টেন্ট নয়, দুটো জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবচেয়ে উপরে কে থাকে, সুপ্রিম কোর্ট। এরপরে আমরা চলে আসছি একদম ডাইরেক্ট আমাদেরকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতেই হবে, যেখান থেকে কিন্তু বারবার প্রশ্ন এসেছে। তো আমাদের কাছে দেখি যে ফার্স্ট পয়েন্ট কি আছে, যে ভারতীয় বিচার ব্যবস্থার আমরা বৈশিষ্ট্য প্রথম দেখব। তো ভারতীয় বিচার ব্যবস্থার ফার্স্ট বৈশিষ্ট্য হচ্ছে যে ভারতীয় বিচার ব্যবস্থা একটি অখণ্ড বিচার ব্যবস্থা। দিস ইজ দ্য ওয়ার্ড, অখণ্ড বিচার ব্যবস্থা। তার মানে আমরা বুঝতে হবে আমাদেরকে যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। খুব ছোট এক্সাম্পল আমরা বাস্তব জগতে দেখি, যারা পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান পড়োনি তাদের ক্ষেত্রেও কিন্তু দেখে থাকবে যে আমরা জানি যে কেউ একটা কেস, আশেপাশের বাড়ির কোনো একজন যদি কোনো একটা কেসে হেরে যায়, সে বলে না যে আমি হায়ার কোর্টে যাব, হায়ার কোর্টে যাব। তো ঠিক সেই সিস্টেম যে প্রত্যেকটা কোর্টের যদি কোনো বিচার হয়, নিচু লেভেলের যদি কোনো বিচার হয়, সেখানে যদি কেউ মনে হয় যে আমি সুবিচার পাইনি, তাহলে সে কিন্তু হায়ার কোর্টে অ্যাপিল করতে পারে। তার মানে একটা কেস নিচের কোর্ট থেকে উপরের কোর্টে যেতে পারে, তার উপরের কোর্টে যেতে পারে, এই করতে করতে সে শেষ পর্যন্ত ইন্ডিয়ার সবচেয়ে বড় বা সবচেয়ে শীর্ষে যে কোর্ট রয়েছে সুপ্রিম কোর্টে সে বিচার চাইতেই পারে। সেই কারণে এটাকে বলা হচ্ছে অখণ্ড বিচার ব্যবস্থা। মাথায় রাখবে যে কি এই পয়েন্টটা, অখণ্ড বিচার ব্যবস্থা। কেন? দিস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, টুকরো টুকরো নয়। এবং একইভাবে দেখা গেছে যে রাজ্যেও, কোন রাজ্য থেকে যদি কোনো কেসের যদি কোনো রায় বেরোয়, সেটাকে চ্যালেঞ্জ করা যায় কিন্তু হায়ার কোর্টে বা সুপ্রিম কোর্ট। দিস ইজ অখণ্ড বিচার ব্যবস্থা। তো সেকেন্ড পয়েন্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বিচার ব্যবস্থার শীর্ষে থাকে হচ্ছে সুপ্রিম কোর্ট। আমি আগেই দেখালাম স্ট্রাকচারটা যে সুপ্রিম কোর্ট হচ্ছে ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম বা বিচার ব্যবস্থা সবচেয়ে উপরে থাকছে হচ্ছে সুপ্রিম কোর্ট। নেক্সট, যুক্তরাষ্ট্রীয় আদালতের ভূমিকা পালন করে সুপ্রিম কোর্ট। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যুক্তরাষ্ট্রীয় আদালতের ভূমিকা কেন। তো এই যুক্তরাষ্ট্রীয় আদালতের ভূমিকাটা কেন লেখা হয়েছে, তার কারণ হয়েছে দেখা গেছে যে আমাদের যুক্তরাষ্ট্রে কি থাকে না, কেন্দ্র সরকার আর রাজ্য সরকার। তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কেন্দ্র রাজ্য সরকারে আমরা পরে পড়বো যৌথ তালিকা, এগুলো সব পড়বো এক এক করে। তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে যদি কোনো বিরোধ তৈরি হয়, তাহলে সেই বিরোধটা কি হবে, সে কেন্দ্র সরকার হাইকোর্টে অ্যাপিল করতে পারে, রাজ্য সরকার মনে হতে পারে যে আমি এখানে হেরে গেলাম, তো সেক্ষেত্রে সে সুপ্রিম কোর্টে যেতে পারে। তো এখানে এই জন্য বলা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় আদালতের ভূমিকা পালন করছে সুপ্রিম কোর্ট। তার মানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি কোনো ডিসপুট তৈরি হয়, সেই ডিসপুটটাকেও কিন্তু সুপ্রিম কোর্ট বিচার করে, তাই এটাকে যুক্তরাষ্ট্রীয় আদালত বলা হয়। সমগ্র ভারতে, নেক্সট পয়েন্ট যেটা আমাদের মনে রাখতে হবে, সমগ্র ভারতে একই আইন অনুসারে বিচার কার্য পরিচালনা করা হয়।
হচ্ছে। তার মানে ইন্ডিয়াতে যখনই কোনো আইন পাস করা হয়, আমরা পরে দেখব যে কিভাবে ইন্ডিয়াতে আইন ব্যবস্থা প্রচলন করা হয় বা আনা হয়, তো সেটা হচ্ছে রাজ্যসভা লোকসভায় পাস সংখ্যাগরিষ্ঠতার মাধ্যম দিয়ে একটা আইন তৈরি করা হয়। তো এগুলো পরে আসছে, এগুলো একটা পার্ট, আলাদা আলাদা পার্ট, এগুলো ডেফিনেটলি আমরা পরে আলোচনা করব। তো যে আইনটা পাস করা হচ্ছে বা যে আইনটা তৈরি করছে, সেই আইনটা একই আইন অনুসারে বিচার কার্য চলবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্টে আমরা চলে আসি। ভারতের বিশেষ কয়েকটি ক্ষেত্রে বিশেষ আদালত বসে। তো এইখানে আমরা দেখেছি যে আমরা বেসিক্যালি কি জানি না, ফৌজদারি আদালত, দেওয়ানি আদালত, এরকম টাইপের সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, এগুলো আমরা দেখেছি। কিন্তু এছাড়াও বিশেষ ক্ষেত্রে যেমন ধরো ডিফেন্সের ক্ষেত্রে কে বিচার করবে, তার জন্য ডিফেন্সের আদালত রয়েছে। আমরা খুব সম্প্রতি দেখলাম যে নার্কোটিক্স ডিপার্টমেন্টের নিজস্ব একটা আদালত, শাহরুখ খানের ছেলেকে ধরে নিয়ে গেল, তো সেখানে কোথায় বিচার হলো না, এনসিবি যে বিচারটা করলো তার একটা সেপারেট আদালত আছে। মানে এই বিশেষ বিশেষ ক্ষেত্র কি কি আছে, সেটা হতে পারে যেমন শিল্প আদালত, কোনো ইন্ডাস্ট্রিয়াল ডিসপুট হয়েছে, কোনো কারখানায় কোনো সমস্যা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা শিল্প আদালতে যেতে পারে। যদি কোনো ডিফেন্সের সমস্যা থাকে তাহলে সেখানে সামরিক আদালতে যেতে পারে। এছাড়া প্রশাসনিক আদালত রয়েছে। এই যে আদালতগুলো, এই আদালতগুলো টোটালটাই কিন্তু সেপারেট সিস্টেমে। আমরা যেমন দেখেছিলাম লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, হাই কোর্ট, সেরকম নয়, এটা সেপারেট সিস্টেম, বিশেষ আদালত। এরা এখানে যদি সমস্যার সমাধান না হয় তাহলে তারা হাই কোর্টে যেতে পারে বা তারা সুপ্রিম কোর্টে যেতে পারে, যেহেতু বিশেষ আদালত থাকে। ঠিক আছে? সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পুনর্বিবেচনা করার অধিকার আছে। এবার এই যে সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পুনর্বিবেচনা করার অধিকার কার আছে, যে কোনো কিছু রায় বেরোলে পর সেটাকে পুনর্বিবেচনা করার অধিকার কার আছে না, সুপ্রিম কোর্টে। তাহলে এই কটা পয়েন্ট কিন্তু আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে, এখান থেকে ছোট ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে। নেক্সট আমরা চলে আসছি, নেক্সট কি আছে দেখি। বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা রক্ষার জন্য কয়েকটি বিশেষ ব্যবস্থা করা হয়েছে ভারতের সংবিধানে। তার মানে এখানে এই নিরপেক্ষতা বা স্বাধীনতা রক্ষাটা কেন দরকার, তার কারণটা এটাই, ধরো কোনো কারণে কোনো কেন্দ্র সরকার যদি চায় যে তার ইচ্ছে মতন রায় দেওয়া হোক, বা হাইকোর্টে যদি চায়, রাজ্য সরকার যদি চায় যে এই রায়টা হলে আমার সুবিধা হবে, তো সেই জন্য এই সংবিধানে আমাদের একটা ব্যবস্থা করা হয়েছে যে বিচার ব্যবস্থাটা নিরপেক্ষতা এবং স্বাধীনভাবে কাজ করবে। তো এর যে ক্লজটা সেটা কোথায় আছে না, ভারতের সংবিধানেই রয়েছে যে বিচার ব্যবস্থা সম্পূর্ণ নিরপেক্ষ এবং স্বাধীনভাবে কাজ করবে। নেক্সট পয়েন্টে চলে আসি। ভারতের বিচার ব্যবস্থা মার্কিন সুপ্রিম কোর্টের মতো ন্যায় নীতি বিরোধী কোনো আইন বাতিল করতে পারে না। এটাও খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। তার মানে ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম কিন্তু কোনো আইনকে বাতিল করতে পারে না। কেন পারে না? মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছিলাম যে আইন বাতিল করা যায়, তো এখানে আইন বাতিল করতে পারে না। কেন পারে না তার একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের দিয়ে দিই। যে দেখো খেয়াল করে যে কৃষক আন্দোলন হলো, মাসের পর মাস কৃষকরা বসে রইলো, তাহলে তো সুপ্রিম কোর্ট চাইলেই পারতো যে তুমি আইন করেছো, আমি ক্যান্সেল করে দিলাম, আইন বাতিল করে দিলাম, কিন্তু সেটা সুপ্রিম কোর্ট পারলো না। সুপ্রিম কোর্ট যেহেতু পারলো না, সেই জন্য যেভাবে আইনটা তৈরি হয়েছিল রাজ্যসভা এবং লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা অনুসারে ভোটিং হয়ে আইন তৈরি হয়েছিল, ঠিক সেইভাবেই কিন্তু রাজ্যসভায় এবং লোকসভায় এই আইনটাকে বাতিল করার জন্য প্রস্তাব পেশ করতে হলো। তার মানে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের কোনো আইনকে বাতিল করতে পারে না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে, তো এটা মাথায় রাখবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু পারে, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে বিচার ব্যবস্থায় বা যে সিস্টেমে সেখানে আইনটাকে বাতিল করা যায় না। একদম প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ভারতের কৃষি বিল, যেটা নরেন্দ্র মোদী লাস্টে সেটাকে রিভোক করে নিলেন বা তুলে নিলেন বা বাতিল করে নিলেন। সেটা যেভাবে এনেছিলেন ঠিক সেইভাবেই বাতিল করে দিলেন। নেক্সট চলে আসছি আমরা, ভারতের বিচার বিভাগের হাতে মৌলিক অধিকার সংরক্ষণের অধিকার দেওয়া হয়েছে। তার মানে বিচার ব্যবস্থা বা বিচার যে সিস্টেমটা রয়েছে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, লোয়ার কোর্ট, জাজেস কোর্ট, যা যা আছে, সেই কোর্টের হাতেই মৌলিক অধিকারটা কে রক্ষা করবে। মানে আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারগুলো বলা হয়েছে সেগুলো রক্ষা করার দায়িত্ব হচ্ছে ভারতীয় বিচার বিভাগের বা বিচার ব্যবস্থা। নেক্সট আমরা চলে আসছি, এটা খুব একটা এটাও গুরুত্বপূর্ণ, খারাপ নয়। এটা কি বলছে যে ভারতীয় বিচার ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো দীর্ঘসূত্রতা। তো আমরা সবাই জানি যে কোনো কোর্টে যখন কেস ওঠে সেটা বছরের পর বছর চলছে। তো এই যে দীর্ঘসূত্রতাটা, এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য। নেক্সট এবং লাস্ট দুটো পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, খুব ডিফারেন্সটা ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে যে জুরির সাহায্যে বিচার ব্যবস্থার প্রচলন নেই, যেটা আমেরিকাতে রয়েছে।
ঠিক আছে, এখানে কিন্তু কোনো জুরির সাহায্যে বিচার ব্যবস্থার প্রচলন নেই, আর ভারতে কোনো ভ্রাম্যমাণ আদালতের অস্তিত্ব নেই। তো এইগুলো, এই পয়েন্টগুলো ওভারঅল একটা সুপ্রিম কোর্ট মানে ভারতীয় বিচার ব্যবস্থার মধ্যে কি কি আমাদেরকে মনে রাখতে হবে সেটা আমরা দেখলাম। তো এর পরের পার্টে তোমরা অবশ্যই পাবে যে সুপ্রিম কোর্ট কিভাবে কাজ করে, সুপ্রিম কোর্টের ভূমিকা কি, বা সুপ্রিম কোর্টের বিচারপতি কিভাবে নির্বাচিত হয় বা কিভাবে সিলেকশন হয়। তো এটা তারপরে আলাদা আলাদা পার্টে, এটা প্রথম পার্ট, এর পরের পার্টগুলো তোমরা আবার পাবে। তো চলো আজকে এই অবধি রইলো। তো ডেফিনেটলি তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।